আজকে যে টেস্টটা করা হচ্ছে সেটা হচ্ছে ইউরিয়া টেস্ট। ইউরিয়া টেস্টের জন্য আমরা স্যাম্পল কি ইউজ করতে পারি? সেরাম, প্লাজমা আর ইউরিন। ঠিক আছে, আজকে এখানে স্যাম্পল হিসেবে ইউজ করা হচ্ছে সেরাম আর প্লাজমা, ইউরিন নয়। ঠিক আছে, ইউরিয়া যে টেস্টটা করা হচ্ছে তার মেথডটা কি? বার্থ লট মেথড। আগে যেগুলো করেছি সেগুলো বাই-ইউরেট মেথড ছিল, আজকেরটা বার্থ লট মেথড। ইউরিয়ার প্রিন্সিপাল কেউ বলতে পারবে? থিওরিতে করানো হয়েছে। যে স্যাম্পলটা আমরা ইউজ করছি সেরাম আর প্লাজমা আর ইউরিন, সেই স্যাম্পেলে প্রেজেন্ট থাকছে কি আমাদের ইউরিয়া। যতটা কনসেন্ট্রেশনই হোক বা যতটা অ্যামাউন্টই হোক না কেন, ইউরিয়া প্রেজেন্ট থাকছে। আমরা এখানে রিয়েজেন্ট হিসেবে তিনটে রিয়েজেন্ট ইউজ করব। একটা হচ্ছে L1 বাফার রিয়েজেন্ট, সেকেন্ড ওয়ান ইজ L2 এনজাইম রিয়েজেন্ট, আর থার্ড ওয়ান ইজ L3 সেটা হচ্ছে ক্রোমোজেন রিয়েজেন্ট। এই তিনটে আমরা রিয়েজেন্টের থ্রুতে প্রোভাইড করছি। আর স্যাম্পেলে আমাদের ইউরিয়া অলসো প্রেজেন্ট আছে। তাহলে আমাদের প্রিন্সিপালে কি হবে? যে স্যাম্পেলে ইউরিয়া প্রেজেন্ট আছে, সেই ইউরিয়াটা ইউরিএজ এনজাইমের থ্রুতে ফার্স্টলি রিয়াকশন করে কনভার্ট হবে অ্যামোনিয়া প্লাস CO2-তে। সেই অ্যামোনিয়াটা নেক্সট রিয়াকশন করবে কার থ্রুতে? হাইপোক্লোরাইট আর ফেনোলিক ক্রোমোজেনের থ্রুতে, আর কনভার্ট করবে কি? একটা গ্রিন কালারের কমপ্লেক্স। সে কালারের ইন্টেন্সিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে দ্য অ্যামাউন্ট অফ ইউরিয়া প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। ঠিক আছে, আমাদের ইউরিয়া নর্মাল রেঞ্জ কত? সেরাম বা প্লাজমাতে 14 থেকে 40 মিলিগ্রাম পার ডিএল, আর ইউরিনে আপ টু 20 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, আমাদের ফার্স্টলি কি করতে হবে? যে L1 রিয়েজেন্টটা সেটা আমরা কত নেব? 1000 মাইক্রোলিটার। তার সঙ্গে আমরা অ্যাড করব L2 100 মাইক্রোলিটার। দেন তার সঙ্গে আমরা স্যাম্পল অ্যাড করব 10 মাইক্রোলিটার। স্যাম্পল হিসেবে যদি আননোন স্যাম্পল দিতে হয় তবেও সেটা 10 মাইক্রোলিটার। যদি স্ট্যান্ডার্ড রান করাতে হয় স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন জানার জন্য তবে সেটাও 10 মাইক্রোলিটার। আর যদি ব্ল্যাঙ্ক রান করাতে হয় তাহলে সেখানে আমরা ডিস্টিল ওয়াটার দেবো, সেটাও 10 মাইক্রোলিটার। স্যাম্পলের অ্যামাউন্ট ফিক্স, শুধু চেঞ্জ হবে ব্ল্যাঙ্কের ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, আর টেস্টের ক্ষেত্রে আননোন স্যাম্পল 10 মাইক্রোলিটারই ফিক্সড। ঠিক আছে, প্রথমে L1 1000, L2 100, স্যাম্পল যেটা থাকবে সেটা 10। এই তিনটাকে প্রপারলি মিক্স করে 10 মিনিট ইনকিউবেশন। আফটার 10 মিনিট ইনকিউবেশন আমরা কি অ্যাড করব? 200 মাইক্রোলিটার ক্রোমোজেন রিয়েজেন্ট, সেটা ছিল L3। কত ওটা? 200 মাইক্রোলিটার। দেন আমরা আবার ইনকিউবেশন করব 10 মিনিট। দেন আমাদের একটা প্রপারলি গ্রিন কালারের কমপ্লেক্স ফর্ম হবে, সেটা আমরা সেমি অটো মেশিনে তার কনসেন্ট্রেশনটা অ্যাবজর্ভ করবো বা অবজার্ভ করবো। ঠিক আছে, এবার ফার্স্টলি যে কোনো 5 জন গ্রুপের থেকে একজন এসো। আর একটা কথা, আমরা মেশিনে যে ওর অ্যাবজারভেশনটা দেখছি যে কতটা প্রেজেন্ট আছে, সেটা আমরা দেখবো হচ্ছে কি কালারে? ইয়েলো। যে ফিল্টারটা ইউজ করছি 570 অর 578 ন্যানোমিটার, সেটা হচ্ছে ইয়েলো কালারের ফিল্টার। ঠিক আছে, আগে আমরা গ্রিন কালার ইউজ করেছি, এটার ক্ষেত্রে ইয়েলো কালারের, যেটা আমাদের গ্রিন কালার কমপ্লেক্সের কমপ্লিমেন্টারি কালার। ঠিক আছে, যে কোনো 5 জন গ্রুপের ফার্স্ট যে গ্রুপটা আছো তাদের থেকে যে কোনো একজন এসে ফার্স্টলি ডিল করো। নাও করো, কে করবে? ফার্স্ট হচ্ছে L1 যেটা থাকবে সেটা কত দেবে? 1000 মাইক্রোলিটার। অলওয়েজ ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করবে, বেশিটা করবে না। ঠিক আছে, নাও ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করো। নাও L1। এবার নেক্সট কি দেবে? L2 কত দেবে? 100 দাও। নাও মাইক্রোলিটার স্যাম্পল, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আছে, নাও কে দেবে? ছেড়ে দাও। উঠে গেছে। টাচ করাবে না টিপ, সেরকম হলে তুমি টেস্ট টিউবটা হোল্ড করো, একদম নিচে যাও, নিচে গিয়ে ছাড়বে। প্রপারলি শেক করে মিক্স করো। এটার গায়ে রয়ে গেছে অনেকটা। নাও, এটা কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট ইনকিউবেশনের পর আমরা আবার L3 অ্যাড করবো 200 মাইক্রোলিটার, তাই টাইমটা সবাই দেখবে। ঠিক আছে, নেক্সট এসো, তোমাদের মধ্যে কেউ এসো। এতজন কি করে হয়ে গেলে? ঠিক আছে, নাও ফার্স্টলি 1000 মাইক্রোলিটার তোলো। L1
প্রত্যেকটা রিয়েজেন্টের গায়ে লেখা আছে L1 L2 L3, কনফিউশনের কোনো ব্যাপার নেই, দেখে নেবে, চেক করে নেবে প্রপার পিপেটিং এর আগে। L1 1000 মাইক্রোলিটার। নাও। এরপর যে কোনো একজন দেবে L2 100 মাইক্রোলিটার। L2টা দাও, তুমি ধরো টিউবটা, ওকে তুলতে দাও। এবার রাখো, এবার টিউবটা নিচে ধরো। টাচ করাবে না। ওয়েট, এবার নেক্সট কি দেবো? 10 মাইক্রোলিটার স্যাম্পেল, যে কোনো একজন স্যাম্পেল দাও। এটা স্যাম্পল, টেস্ট স্যাম্পল। বেশি রেজিস্ট্যান্সে প্রেস করেছো, ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস হবে। হ্যাঁ ব্যাস কমপ্লিট। ওই টিউবটা রাখো, দেন এই টিউব নাও, টাচ করাবে না। নিচ অবধি যাও, নিচ অবধি যাও, নিচে যাও আরো, নয়তো অ্যামাউন্টটা কম আছে, ওয়ালেই থেকে যাবে ওটা। প্রেস করো প্রপারলি, জোরে প্রেস করো। এখন তুমি প্রেস করতে পারো সেকেন্ড রেজিস্ট্যান্স অবধি, ব্যাস হয়ে গেছে। এবার মিক্স করো, জেন্টালি শেক করে মিক্স করো, 10 মিনিট ওয়েট করবে, ঠিক আছে? এবার L3টা অ্যাড করবো। L3টা কতটা দেবো? এটাতে আমরা চেঞ্জ করতে পারি, ভ্যারিয়েবল, এটা ফিক্সড নয়। হলো? নাও তোলো। অ্যাড করবো কিন্তু টাচ করাবো না। নিচে যাও, একদম নিচে অবধি যাও। এবার ছেড়ে দাও, প্রপারলি মিক্স করো। দেখবে আস্তে আস্তে গ্রিন কালারটা কমপ্লেক্স ফর্ম করবে। 10 মিনিট টাইম দেখো, 10 মিনিট ইনকিউবেশন টাইম। আর নাও একটা টিউব নাও। ফার্স্টলি হচ্ছে L1 1000 মাইক্রোলিটার। অপস, দাঁড়াও, চেঞ্জ করা হয়নি এটা, এর জন্য সবসময় এটা চেক করে নেবে। নেক্সট ডে আর কেউ নেই? নেক্সট যখন 10 জন ডাকবো তখন আসবে। নাও তোলো। এর জন্য পিপেটে সবসময় অ্যামাউন্টটা দেখে তারপর পিপেটিং করবে যে কতটা আছে। হ্যাঁ হয়েছে। যে কোনো একজন L2টা দাও, 100 মাইক্রোলিটার। হান্ড্রেড উঠেছে না, আবার ইন করো, পুরোটা ছেড়ে দাও ভেতরে। ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করো না, সেকেন্ড অবধি করছো তুমি, ফার্স্ট। হ্যাঁ ডান। টাচ করাবে না নিচে অবধি। কত তুলবে? L3 200। নাও তোলো। নেক্সট কি অ্যাড করবে? 10 মাইক্রোলিটার স্যাম্পেল নাও। স্যাম্পেল এটা আগে রেখে নাও টিউবটা। এটা ফার্স্টলি ইয়েলো হচ্ছে দেখবে, তারপর টাইমের সাথে সাথে গ্রিন কালারের কমপ্লেক্স ফর্ম করবে। 10 মিনিট, এটাও 10 মিনিট। হ্যাঁ টাইমটা দেখে 10 মিনিট ওয়েট করো। তোমাদেরও ফার্স্টলি 10 মিনিট, তারপর আবার L3 অ্যাড করবো, দেন আবার 10 মিনিট, ঠিক আছে? টাইমটা দেখে ওয়েট করবে, প্রপারলি মিক্স করো। প্রপারলি মিক্স না হলে পুরোপুরি রিঅ্যাকশনটা প্রপারলি কমপ্লিট হবে না, ঠিক আছে? ইউরিয়া সাইকেল পড়া হয়েছে বলছিস তো, বলতে পারছিস না কেন? হ্যাঁ, তো অ্যামোনিয়া উইথ CO2, CO2টাও একটা ওয়েস্ট প্রোডাক্ট।
ক্রেব সাইকেলে যে CO2টা আসে, ঠিক আছে, এখান থেকে হয় হচ্ছে কার্বাময়েল ফসফেট, ঠিক আছে, কার্বাময়েল ফসফেট, এটার এনজাইম হচ্ছে কার্বাময়েল ফসফেট সিনথেস, ঠিক আছে, এটা হয় হচ্ছে সিট্রুলিন। অর্নিথিন থেকে প্রথম স্টেপ হলো সিট্রুলিন, সিট্রুলিন, সিট্রুলিন থেকে আমাদের হবে হচ্ছে আর্জিনিনো সাকসিনেট। এই স্টেপে দুটো এটিপি লাগে, 2 মলিকুল অফ এটিপি, এই স্টেপে 2 মলিকুল অফ এটিপি লাগে, ঠিক আছে, আর্জিনিনো সাকসিনেট, ঠিক আছে। আর্জিনিনো সাকসিনেট থেকে হবে একটা হচ্ছে এইখানে একটা অ্যাসপার্টেট আসবে, অ্যাসপার্টেট অ্যাড হবে, ঠিক আছে। কোথায় হয় ইউরিয়া সাইকেলটা, কোথায় হয় বল? হ্যাঁ, আর একটু ভালো করে শুনতে পাচ্ছিস তো সবাই আমার কথা? ইউরিয়া সাইকেল কার কার পড়া হয়নি, কে কে ছিলি না থিওরিতে পড়ার সময়? তোরা ছিলি না, তাহলে তোরা একটু সামনে চলে আয় যারা ছিলি না, ঠিক আছে, এদিকে চলে আয়, এদিকে চলে আয়, তুই এদিকে চলে আয়, একটু সরে যা, তোরা একটু এদিকে চেপে যা। ইউরিয়া সাইকেল কেন হয় আইডিয়া আছে? বডির যে ওয়েস্ট প্রোডাক্ট অ্যামোনিয়াটা এইখানে চল, আচ্ছা ঠিক আছে, অ্যামোনিয়াটাকে এক্সপিস করার জন্য, এটা ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট তো বডি মানে আমরা ইউরিন করি কেন? ওয়েস্ট প্রোডাক্টটাকে এক্সপেল করার জন্যই তো। তো অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়াটাকে আমরা এক্সপেল করব বডি থেকে থ্রু আ প্রসিডিওর, সেটাকে আমরা ইউরিয়া সাইকেল বলছি, ঠিক আছে। তো অ্যামোনিয়াটা কিভাবে এক্সপেল হবে, এটার সাথে আমরা CO2 অ্যাড হবে, যেটা ক্রেব সাইকেলে CO2 যেটা তৈরি হচ্ছে, ক্রেব সাইকেল পড়েছিস তো? ক্রেব সাইকেলে যে CO2টা হচ্ছে এই অ্যামোনিয়া আর CO2 এইটা হয়ে আমার হচ্ছে কার্বাময়েল ফসফেট সিনথেসের মাধ্যমে অর্নিথিনের সাথে রিয়াক্ট করে হচ্ছে সিট্রুলিন, ঠিক আছে। টোটাল রিয়াকশনটা লিভারেই হয়, কিন্তু লিভারেরও দুটো জায়গা আছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে সাইটোসল বা সাইটোপ্লাজম, ঠিক আছে। লিভার দুটোই, লিভারেরই মাইটোকন্ড্রিয়া, লিভারেরই সাইটোসল, তাহলে কোনটা কোথায় হয়? এই রিয়াকশনটা এই যে অ্যামোনিয়ার সাথে CO2 অ্যাক্ট করছে, হ্যাঁ, দিয়ে এই যে কার্বাময়েল ফসফেট হচ্ছে, ঠিক আছে, কার্বাময়েল ফসফেট যেটা হচ্ছে আর অর্নিথিন থেকে সিট্রুলিন, এই দুটো রিয়াকশন, এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, এই দুটো রিয়াকশন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বুঝতে পেরেছিস? প্রথম দুটো রিয়াকশন হয় মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াটাও লিভারের মাইটোকন্ড্রিয়াটা, আর সাইটোসলটাও লিভারের সাইটোসল, ঠিক আছে। কাজেই যদি একটু ভালো বলতে পারিস নাম্বার একটু বেশি পাবি, ঠিক আছে, আর যদি প্লেন লিভার বলিস তাহলে মোটামুটি পাস করবি আর কি। ভালো নাম্বার পেতে গেলে এইভাবে একটু ডিফাইন সেট করে বলবি। তো এইটাই এটিপি লাগে, এখানেও সিট্রুলিন থেকে আমার হচ্ছে আর্জিনিনো সাকসিনেট, ঠিক আছে, এখানে অ্যাসপার্টেট অ্যাড হচ্ছে, এখানেও দুটো এটিপি লাগে। এবার আর্জিনিনো সাকসিনেট থেকে হচ্ছে আর্জিনিন, ঠিক আছে, এইখানে তোর হচ্ছে ফিউমারেট এখান থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে। এবার আর্জিনিন থেকে আমাদের আবার অর্নিথিন হবে, আর্জিনিন থেকে অর্নিথিন হবে, মাঝখানে এইখানে আমার হচ্ছে ইউরিয়াটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে টোটাল প্রসিডিওরটা, বুঝতে পেরেছিস? কেউ না বুঝতে পারলে বল কোনখানটা বুঝতে পারিস না। দেখ এখানে স্টেপ বা এনজাইম তো আছে, আমি এনজাইমগুলো বলছি না, এনজাইমগুলো দেখে দেখে পড়বি। হ্যাঁ, তুই জানিস তো, বল। আর্জিনো সাকসিনেট সিনথেস, আর্জিনো সাকসিনেট লাইগেজ, আর এই সাইডে ঠিক আছে, পড়িস, লিখে লিখে পড়বি, সাইকেলগুলো সবগুলো যেগুলো ইউরিয়া সাইকেল, TCA সাইকেল লিখে লিখে পড়বি। মেন কথা হচ্ছে বেসিকটা বোঝ, কারণ এখন এনজাইমের নামগুলো মনে থাকবে, ঠিক আছে, দুদিন না পড়লে আবার ভুলে যাবি। বেসিকটা বোঝ, অ্যামোনিয়া হচ্ছে বডির অ্যামোনিয়া, মানে আমরা যে প্রোটিন খাই, ঠিক আছে, আলটিমেটলি সেখান থেকে অ্যামোনিয়া আসে, যে কোনো প্রোটিন, তোর হচ্ছে ডাল খাওয়া হলো বা কোনো মিট খাওয়া হলো, ঠিক আছে, যে কোনো অ্যানিম্যাল প্রোটিন, সেখান থেকে হচ্ছে তোর অ্যামোনিয়া আসলো। CO2টা হচ্ছে আমাদের ক্রেব সাইকেলে, ঠিক আছে, এই দুটো আসলো, তার সাথে অর্নিথিন, এই দুটোর সাথে এ করে সিট্রুলিন হলো, সিট্রুলিন থেকে
আমাদের অ্যাসপার্টের এখানে আসবে, দুটো জায়গায় এটিপি লাগে। তোদের যদি ইউরিয়া সাইকেল হচ্ছে শর্ট নোট আছে তখন এগুলো ডিটেলে লিখতে হবে। হ্যাঁ, এইখানে এটিপি লাগবে, এইখানে এটিপি লাগবে, আর এইখানে হচ্ছে এটিপি ফর্ম হবে। এই আর্জিনিন থেকে যেটা অর্নিথিন হচ্ছে সেইখানে হচ্ছে প্রত্যেকটা স্টেপ, কোন কোন স্টেপ কি কি কারণে ইম্পর্টেন্ট একটু মনে রাখবি। 1 নম্বর স্টেপ, এই যে 2 নম্বর স্টেপ, এইটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ, ঠিক আছে? এটা এটিপি লাগে। এই যে কার্বাময়েল ফসফেট সিনথেস, ঠিক আছে, এই এনজাইমের যদি প্রবলেম হয় তখন কিন্তু, বা এনজাইম ডেফিসিয়েন্সি হলে কিন্তু ইউরিয়া সাইকেল ঠিক মতো হবে না। এগুলোই ঘুরিয়ে পরে কোশ্চেন আসবে, ঠিক আছে? এইটা 1 নম্বরটা 2 নম্বরটা এইটা হয় মাইটোকন্ড্রিয়া, বাকিগুলো হয় হচ্ছে সাইটোসলে, ঠিক আছে? এইগুলোতে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। সিট্রুলিন থেকে আর্জিনিন ও সাকসিনেট হলো, এখানে एस्पार्टेट समझ आ रहा है? सिट्रुलिन इसमें एस्पार्टेट ऐड हो रहा है और सिट्रुलिन के साथ मिलके ये आर्जिनिन और सक्सिनेट बना रहा है, ठीक है? আর এরপর আর্জিনিন ও সাকসিনেট, হ্যাঁ, আর্জিনিন এরপর এখান থেকে হচ্ছে আর্জিনিন আর ফিউমারেট, ঠিক আছে? এবার ফিউমারেটটা এখান থেকে ক্রেব সাইকেলে চলে যাবে, ঠিক আছে? আর্জিনিন থেকে এখানে আসবে অর্নিথিন, অর্নিথিন হওয়ার মানে আর্জিনিন টু অর্নিথিন, এই সাইকেলে আমার ইউরিয়াটা এক্সপেল হয়ে যাবে, ঠিক আছে? মানে এই সাইকেলটা করার উদ্দেশ্যই হচ্ছে আমার ইউরিয়াটাকে এক্সপেল করা। এখানে ইউরিয়াটা আসছে, এবার এইখানে হচ্ছে এটিপি জেনারেশন হয়, এই সাইকেলে হচ্ছে এটিপি জেনারেশন হয়, ঠিক আছে? এইবার এই এনজাইমটার যদি মানে কোনো প্রবলেম হয়, হ্যাঁ, দুটো ট্রান্সপোর্টার আছে এখানে, একটা হচ্ছে অর্নিথিন ট্রান্সপোর্টার, অর্নিথিন ট্রান্সপোর্টারের প্রবলেমে একটা ডিজিজ হয়, ঠিক আছে? এইখানে আর্জিনিন থেকে অর্নিথিন হচ্ছে, এই সাইকেলের প্রবলেম হলে এগুলো চলে আসবে ডিজিজের মধ্যে, বুঝতে পেরেছিস? এবার বডির মধ্যে বল ইউরিয়া কোন কোন কন্ডিশনে বেশি হতে পারে, জেনে থাকলেও তুই তো পড়েছিস, বল। না বুঝতে পারলে বল, চুপচাপ থাকিস না। এনি কন্ডিশন ইন বডি হোয়ার ইউরিয়া ইজ এলিভেটেড। ইউরিয়া নর্মাল লেভেল জানা আছে? না জানলে বল, আমি তো বলার জন্যই আছি। হ্যাঁ, এগুলো তো জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, বল, সবাই বল। ওরা বললো বলে, ঠিক আছে, 14 বা 15 থেকে 40 মোটামুটি নর্মাল লেভেলগুলো সবাইকে জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা নর্মাল লেভেল কিন্তু জিজ্ঞেস করা হবে তাদেরকে। নর্মাল লেভেল হলো, এবার নর্মাল লেভেল মানে ইউরিয়া বাড়ে কেন বডিতে? পড়েছিস তো, বল। পারবি না? ইউরিয়া বডিতে বাড়ে, ইউরিয়াটা মানে ইউরিয়াটা কি করছে, আমি অ্যামোনিয়াটাকে এক্সপেল করার জন্য তো ইউরিয়া আসছে, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াটা বাড়ে কিসে বললাম না? প্রোটিন, মানে আমার যদি প্রোটিন ইনটেক বেশি হয়, বা একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, যদি বলি ফিজিওলজিক্যালের ক্ষেত্রে ওল্ড এজ যদি হয়, একটা বয়স্ক মানুষ 70-80 বছর হয়ে গেছে, তার বডিতে দেখবি মাসল নেই प्राय। जब बूढ़ा हो जाता है ना, ओल्ड एज हो जाता है, तब तो मसल नहीं रहता, एकदम दुबला पतला हो जाता है। तो ये जो मसल का डिके होता है, ठीक है, तो ওই যে মাসলের ডিকে হচ্ছে মানে কি, প্রোটিনের ডিকে হচ্ছে, ডিকে মানে বুঝতে পেরেছিস? तो ओल्ड एज में नॉर्मली यूरिया लेवल ज़्यादा आ सकता है, ओल्ड एज, ये फिजियोलॉजिकली है, ठीक है? अब प्रोटीन इनटेक किसी ने ज़्यादा कर लिया, बहुत जिम फिम करता है, ठीक है, प्रोटीन इनटेक যদি বেশি হয় তখন হতে পারে, ঠিক আছে? এবার প্যাথোলজিক্যাল তো আছে বিভিন্ন, প্রোটিন ইনটেক বেশি করে বা প্রোটিন রিচ ডায়েট খেলো, প্রোটিন রিচ ডায়েট, if anybody consumes protein rich diet, প্যাথোলজিক্যাল কি কি কারণে হতে পারে বল? হ্যাঁ, কিডনির যে কোনো ডিজিজ, এগুলো তো মাথা খাটিয়ে বার করতে হবে সব সময়। এই যেগুলো লিখে দিচ্ছি এগুলো তো তোর আর পড়বি না, আর পড়লেও পরীক্ষার আগে পড়বি না, তাহলে তো ভুলে যাবি, তখন তো মাথা খাটিয়ে বার করতে হবে।
গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজে হতে পারে। ঠিক আছে, মোটামুটি কিডনির যে কোনো ডিজিজ। মনে রাখ আমরা কি করছি, অ্যামোনিয়া, উই হ্যাভ টু এক্সপেল অ্যামোনিয়া, না, উই হ্যাভ টু এক্সপেল অ্যামোনিয়া। হোয়াট ইজ দ্য সোর্স অফ অ্যামোনিয়া? প্রোটিন অর প্রোটিন রিচ ডায়েট। এই যে ইউরিয়া সাইকেলের জিসটা আমি দুটো বা তিনটে লাইনে বলে দিচ্ছি। প্রোটিন, উই ইনটেক প্রোটিন, দ্যাট বিকামস অ্যামোনিয়া, and from that ammonia we have to expel ammonia by urea. Gist of the class is that protein, we intake protein, that becomes ammonia after digestion, and we have to expel this ammonia via urea. So when urea will be much more, when protein will be much more? Protein, we are taking much more protein, so urea will be much more. And again, when excretion, there will be some problem in excretion of urea. That time also urea will be much more in blood. বুঝতে পেরেছিস? ঘাড় নাড়লে হবে? বল কি বুঝতে পারিসনি? এছাড়া হতে পারে ধর কারো ডায়রিয়া হলো, মানে বডির ফ্লুইড লেভেল কমে গেল, হ্যাঁ, ডায়রিয়া ডিহাইড্রেশন হলে ইউরিয়া লেভেল বেড়ে যাবে। ঠিক আছে, এটা ফিজিওলজিক্যাল না, এটা প্যাথোলজিক্যালি। ডায়রিয়া ডিহাইড্রেশন হলে হবে। বল রে বল, কি বুঝতে পারিসনি বল। হ্যাঁ হ্যাঁ বলছি, প্যাথোলজিক্যাল বললাম। প্যাথোলজিক্যাল মানে কি বল, তুই সামনে এখানে। প্যাথোলজিক্যাল মানে কি বল, জানিস? না জানলে বল, আমি বলে দেবো। প্যাথোলজিক্যাল মানে হচ্ছে যেটা কোনো রোগের কারণে হয়। ঠিক আছে, যেটা কোনো রোগের কারণে হয়, যেটা নর্মালি নয়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল বললাম মানে মনে কর ইউরিয়ার এক্সক্রিশনে কোনো প্রবলেম হলো, মনে কর তোর শরীরে কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, প্রস্রাবে ইনফেকশন, বাংলা কথা। ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, দেন তখন কি হবে? ইউরিন আউটপুট কম হবে, মানে ইউরিন বেরোচ্ছে কম, তাহলে ইউরিয়া কম বেরোবে, তার মানে কি ব্লাডে ইউরিয়া লেভেল বাড়বে। বুঝতে পেরেছিস? তেমনি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাও একই জিনিস। তোর কিডনির প্রবলেমের জন্য আমার ইউরিয়া এক্সক্রিশন কম হচ্ছে, এই এখানে তিনটে লিখলাম, প্রোটিন টু অ্যামোনিয়া টু ইউরিয়া। ঠিক আছে, এবার যেখানে মনে কর প্রোটিন কনজামশন বেশি হচ্ছে, সেখানে ইউরিয়া বেশি ফর্মেশন হচ্ছে, মানে ইউরিয়ার এক্সক্রিশন মনে কর ঠিক আছে, কিন্তু যেহেতু ইউরিয়ার ফর্মেশন বেশি হচ্ছে, তাহলে আমি ব্লাডে ইউরিয়া বেশি পাবো। ঠিক আছে, এবার মনে কর কোথাও ফর্মেশন ঠিক আছে, নর্মাল আছে, কিন্তু এক্সক্রিশন হচ্ছে না, ডিজিজের কারণে হতে পারে, নর্মালি কোনো কারণে হতে পারে, এক্সক্রিশন ঠিক হচ্ছে না, সেখানেও আমি ইউরিয়া বেশি পাবো। এই দুটোই বললাম। তো প্যাথোলজিক্যালি মনে কর তোর ডায়রিয়া হয়েছে, লুজ মোশন হয়েছে, শরীরে তোর হচ্ছে কি বলবো, ওয়াটারই নেই, ডিহাইড্রেশন হয়ে গেছে, তখন কি হবে? তখন তোর ব্লাড ভলিউম তো কমে যাবে, যেহেতু তোর ডিহাইড্রেশন হয়েছে, তাই তো? তাহলে ব্লাড ভলিউম যদি আমার কমে যায়, এবার ব্লাডে মনে কর 5 লিটার ব্লাডে আমার 1 লিটার ইউরিয়া আছে, অ্যাজ সে বলছি, তাহলে যদি আমার ব্লাডটাই 3 লিটার হয়ে যায়, তাহলে ইউরিয়ার কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? হ্যাঁ, 5 লিটার ইউরিয়াতে মানে 5 লিটার ইউরিনের মধ্যে 1 লিটার বাড়বে তো। আমার তো ব্লাডটাই কমে যাচ্ছে, মানে ফ্লুইড তো বডিতে কমে যাচ্ছে, তাহলে ইউরিয়াটা তো বেড়ে গেল। সেটাই বললাম, ডিহাইড্রেশন ডায়রিয়া মানে তো সেটাই, যে আমার বডির ফ্লুইড কমে যাচ্ছে, মানে কি ব্লাডটা কমে যাচ্ছে, ব্লাডটা কমে যাওয়ার কারণে ইউরিয়াটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট মানে আমার ব্লাড ভলিউমটা কম বলে। যদি আমার ব্লাড ভলিউম, বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে বলবি। হ্যাঁ, যদি হচ্ছে আমার ব্লাড ভলিউম নর্মাল থাকে, মনে কর এই যে টোটাল এটা আছে, এর মধ্যে আমি মানে মনে কর 200 ml বা এরকম হচ্ছে, বা 200 গ্রাম চিনি দিলাম, ঠিক আছে, এরপর এটা হাফ করে দিলাম, তাহলে চিনির কনসেंट्रेशन बढ़े तो, क्योंकि इसमें फ्लूइड कम है, तो चीनी का कॉन्सेंट्रेशन बढ़ जाएगा। वही सेम चीज़ है, जब डिहाइड्रेशन डायरिया होगा, ठीक है, तब यूरिया का कॉन्सेंट्रेशन ज़्यादा हो जाएगा, क्योंकि बॉडी में फ्लूइड कम है। जब बॉडी में फ्लूइड ज़्यादा हो जाएगा, तब इसी यूरिया का कॉन्सेंट्रेशन कम हो जाएगा। सिंपल थिंग।
ঠিক আছে, তো প্যাথোলজি মানে এইটা। হ্যাঁ হ্যাঁ, অবস্ট্রাকশন অবশ্যই প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মানে হচ্ছে যেটা কোনো রোগের কারণে হয়। মনে করো আমি এটা কি বললাম, ওল্ড এজ। ओल्ड एज, ओल्ड एज तो कोनो पैथोलॉजिकल ना, ओल्ड एज मतलब सभी का होना है ओल्ड एज। हाँ, ओल्ड एज में क्यों होता है, क्योंकि ये जो मसल मास है, एक यंग का मसल मास और ओल्ड का मसल मास कम होता है, तो वो जो मसल कम हो जाता है वो मसल क्या होता है, डीके होता है, वो मसल टूटता है और टूटने के बाद उस मसल का जो कॉन्स्टिट्यूएंट है वो प्रोटीन एमोनिया करके वो जो टूटने के बाद फिर यूरिया करके निकलता है। तो इसीलिए ओल्ड एज में मतलब कंपैरेटिवली तुम्हें ज़्यादा मिलेगा। ठीक है, तो ओल्ड एज है, ये कोई पैथोलॉजी नहीं है, ये नॉर्मल फिजियोलॉजी है। जैसे कि यंग किसी का होगा, यंग का कम आएगा, तो फिजियोलॉजी में अगर लिखना है मतलब यूरिया वॉल्यूम कम किस में होता है, यंग में होगा। ठीक है, क्योंकि यंग का प्रोटीन डीके नहीं होता। ठीक है, হ্যাঁ হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিস সোজাভাবে ভাবনা, মনে কর তোর হচ্ছে ইউরিয়া লেভেল কম থাকবে, এটা ফিজিওলজির একটা কারণ। মনে কর তোকে যদি কেউ বললো কম ইউরিয়া হয়, এটা ফিজিওলজিক্যাল কজ বলবে কম এজে তুই গ্লুকোনিওজেনেসিস এখানে ভাবছিস কেন, ব্যাপারটা তো এমনি প্রোটিনের। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস হয় ঠিক আছে, মনে কর কি বলবো, কোনো একটা লোকের অ্যাওর্টিক অ্যানোরিজম হয়েছে, হাইপার টেনশনের কারণ অ্যাওর্টিক অ্যানোরিজম হতে পারে, বেশি তোর লবণ খাওয়ার জন্য হতে পারে। তো কোনটা কমন, অ্যাওর্টিক অ্যানোরিজম কমন তুই শুনেছিস আগে, না বেশি লবণ খাওয়াটা কমন? যেটা কমন হ্যাঁ সেইটা বেশি বলবি, বুঝতে পেরেছিস? মনে কর টিউবারকুলোসিস, যে ডিজিজগুলো কমন এক্সাম্পলে সবসময় সেই ডিজিজগুলো বলবি। ইউটিআইটা কমন, যে কোনো মানুষের তুই দুদিন একটু ইউরিন মানে হচ্ছে জল কম খা, তোর ইউটিআই হয়ে যাবে। ঠিক আছে, বা হচ্ছে যে কোনো নোংরা জায়গায় যদি কেউ বাথরুম করে সেখানে ইউটিআই হয়ে যাবে। ঠিক আছে, একটু গরমকাল পড়লে ইউটিআই অনেকেরই বেশি হয়, নর্মালি সবারই হয় আমাদের। ঠিক আছে, তো এগুলো মোস্ট কমন, সবসময় কমন কজগুলো বলবি। ঠিক আছে, হ্যাঁ বার্নসে হবে, ওটাই বলছি আমি তোদেরকে, বেসিকটা বোঝালাম। বার্নে কি হয়, আমার ডিহাইড্রেশন হয়, তাহলে ডিহাইড্রেশন হলে ইউরিয়া লেভেল বাড়বে, ব্যাস বুঝলি। এবার যদি কম হয়, ইয়াং এজে কম হয়, তেমনি বললাম প্রোটিন ইনটেক যদি আমি বেশি করি বা প্রোটিন রিচ ডায়েট, মনে কর তুই সারাদিনই ডাল খাচ্ছিস, যে কোনো ডিম টিম খাচ্ছিস, হ্যাঁ মাটন খাচ্ছিস, চিকেন খাচ্ছিস, তাহলে তোর প্রোটিন ইনটেকই বেশি হচ্ছে, তাহলে তো প্রোটিন এক্সক্রিশনও বেশি হবে। সেক্ষেত্রে তোর মানে কম বয়সী মানুষেরও হচ্ছে ইউরিয়া লেভেল বাড়বে, বুঝতে পেরেছিস? ইউরিয়া সাইকেলটা পড়বি, এই দুটো জিনিস বেশি করে পড়বি, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আর হচ্ছে এই লাস্ট স্টেজ, মানে ম্যাক্সিমাম কোশ্চেন এইগুলো থেকেই আসে। ঠিক আছে, অর্নিথিন থেকে সিট্রুলিন, সিট্রুলিন থেকে আর্জিনিনোসাকসিনেট, আর্জিনিনোসাকসিনেট থেকে হচ্ছে আর্জিনিন, আর্জিনিন থেকে অর্নিথিন। ঠিক আছে, এইখান থেকে হচ্ছে ইউরিয়া বেরিয়ে যায়। আমি এনজাইমগুলো বললাম না, এখন ভুলিয়ে যাবে। মেন হচ্ছে এই জিনিসগুলো, এখানে এটিপি লাগে, এখানে এটিপি লাগে, এখানে এটিপি বেরোয়। ঠিক আছে, তোদের হয়ে গেছে, ওখানে টেস্ট করা হয়ে গেছে, কত এসছে রেজাল্ট? 52 মিলিগ্রাম পার ডিএল। তোর হয়ে গেছে কত? 27। তাহলে এক্সামিনার যদি তোকে বলে যে মনে কর এক্সামিনার তোকে, তুই এই পরীক্ষাটা করলি, তোকে হয়তো বললো কত এসছে, যেরকম জিজ্ঞেস করলাম, ইন্টারপ্রিট ইউর রেজাল্ট, তোকে যদি বলে কি বলবি? মনে কর তুই এখন পরীক্ষা দিচ্ছিস, সবসময় ভাব পরীক্ষা দিচ্ছিস, এখন থেকে তৈরি কর, তাহলে পরীক্ষার সময় ভুল হবে না। বল ইন্টারপ্রিট কর, না ওকেই বলতে দে, তুই বল। না আমি কিছু বলবো না, আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দিবি, তুই ভুল করলে আমি বলে দেবো, এটা শেখ, সেটাই বলছি। তুই ইন্টারপ্রিট কর তোর রেজাল্টটা, তুই এক্সামিনারকে বলবি, বুঝতে পেরেছিস? তোকে ইন্টারপ্রিট করতে বললে যে স্যার as because this is 27 বা it remains between the normal range, so this is normal. ঠিক আছে, এক্সামিনারকে তোকে বুঝিয়ে বলতে হবে না, এক্সামিনার জানতে চাইছে, পরীক্ষার সময় ধরে না এক্সামিনার কিছু জানে না, এক্সামিনার মানে তোকে এক্সামিনারকে বোঝাতে হবে। ঠিক আছে, এবার ধর আমি বললাম যে হোয়াট ইজ দ্য কজেস অফ হাইপার ইউরিয়া,
in